আচ্ছা শোন, আজকে হচ্ছে আমরা একটু কয়েকটা কাজ আছে। প্রথমে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টের রেজাল্ট রবিবার দেওয়া হবে। আর সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা, সেটার রেজাল্ট রবিবার দেওয়া হবে। যারা এখনো সাবমিট করো না অ্যাসাইনমেন্ট, সেটা সাবমিট করে দিতে পারো তাড়াতাড়ি, কারণ ডেডলাইনের পরে দিলে তো আর হবে না। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ভাই আমার আছে। আচ্ছা, কোয়েশ্চেন আমি পরে যাচ্ছি। তার আগে হচ্ছে তোমাদের একটা জিনিস কুইজ ছিল। ওই তো উইক টু অ্যাসাইনমেন্টের সলিউশনটাই হচ্ছে। আচ্ছা সলিউশন আজকে যদি দেখাই দিই তারপরে আর সাবমিট কিভাবে করবো? আচ্ছা, আই হোপ তোমরা এরপরে আর সাবমিট করতে পারবা না, কারণ আজকে হচ্ছে আমাকে কুইজ মানে অ্যাসাইনমেন্ট এর সলিউশন দেখাইতে বলা হয়েছে। ও আমি ফার্স্ট উইকেটটা দেখাই দেবো, সেকেন্ড উইকেটটা হচ্ছে এখনো হ্যাঁ দিতে পারবো। ওকে, আমরা হচ্ছে উইক ওয়ান এরটার সলিউশন করব। আর উইক টু এরটা তোমরা করতে থাকো, এটা হচ্ছে পরে। স্যার উইক টু এর তো অনেক ইজি ছিল। ইয়েস স্যার, কিন্তু আমি তিনটা বুঝিনি। আচ্ছা বোঝনে যেটা সেটা নিয়ে আমি আসতেছি। আগে আমরা হচ্ছে উইক ওয়ান এরটার সলিউশন করব, তারপর আমরা হচ্ছে যাবো ইসে কি বলে উইক টু এরটার কথায়। তো যারা উইক ওয়ান এর অ্যাসাইনমেন্ট আছে তোমাদের কাছে, ফাইলটা বের করে নাও। তারপর সেইখান থেকে আমরা সলভ করা শুরু করি, বা আমি ফাইলটা এনে দিচ্ছি, সেখান থেকে আমরা একবার সলভ করা শুরু করতে পারবো। ভাইয়া, বলো। আমি টাইম শর্টেজের জন্য আসলে করতে পারি না, আমাদের স্কুলে পরীক্ষা চলতেছে তো। আচ্ছা না করতে পারলে অসুবিধা নেই, এখন সলিউশনটা দেখে শিখে রাখার চেষ্টা করো। তো যারা নিজেরা করতে পারছে ওদের হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস ভালো হয়েছে, ডেভেলপ হয়েছে। কিন্তু যারা হচ্ছে নিজেরা করো না, এখন সলিউশন দেখে রাখবা, তারা অন্তত অ্যান্সারটা দেখে রাখবা। আচ্ছা সব উইকে অ্যাসাইনমেন্ট একটা করে থাকবে লিস্ট এখন পর্যন্ত, যেটা আমি জানি। তো আসো, এটা একটা ছবি তুলে নিয়ে যাই। আমরা ফার্স্ট 30 মিনিটস দিব হচ্ছে ওইটার সলিউশন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। এবার আসো, আমরা আরেকটু জুম করা যায়। আচ্ছা, এইটার পাশে আমরা সলভ করি। আসো প্রথম থেকে কাদের কি কি কনফিউশন আছে এইটা নিয়ে। প্রথমে ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস তো আশা করি সবাই সহজেই করার কথা। তাও কারো কোনোটাই প্রবলেম থাকলে বলো, আমি হচ্ছে
একদিক থেকে ধরে করা শুরু করব, করতে করতে আগাই যাব। যদি কারো কোনো মোমেন্টে মনে হয় যে ভাই আরেকবার এটা বলে দেন, তাহলে আমাকে বলবা, আমি ওটা আবার রিপিট করব। আনলেস মানে ওইটা না হইলে আমরা হচ্ছে একদম 15 পর্যন্ত আমি একটানে করে যাব, আধা ঘন্টা মানে 20 মিনিট সময় নিব, 8:30টায় শেষ করে আমরা আজকে টপিক পড়া শুরু করব। তো আসো, সিম্পলিফাই করতে হবে একটা ফ্যাক্টরকে। সিম্পলিফাই করলে কি হবে দেখো, 5/8 প্লাস 15/16, এই পুরাটা টাইমস 12/25 করো। তোমার হচ্ছে কয়েক স্টেপে করা যায় না, প্রথমে 5 × 2 করি, নিচেও 8 × 2 করি, প্লাস 15/16 করি, কিন্তু এই সাইডে হচ্ছে 12/25 থাকে। 5 × 2 হচ্ছে 10, নিচে 8 × 2 হবে 16, মানে এই দুটা সেম হয়ে যাবে। যেহেতু সেম হবে তাহলে নিচে আসবে 16, উপরে হবে 10 প্লাস 15 12/25। এবার দেখো 10 প্লাস 15 আর 25 সেম, তাই পুরোটা আর এটা কাটাকাটি যায়। 12 কে লেখা যায় 3 × 4, 16 কে লেখা যায় 4 × 4, এখান থেকে থাকে শুধু 3/4। এইটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার a tank is 3/5 full. After using 1/4 of the water, what fraction remains? দেখো, একটা ট্যাঙ্ক যতটুকু ফুল আছে অতটুকু উপর আবার তুমি 1/4 ইউজ করছো, মানে হচ্ছে আচ্ছা আসো, এবার আমরা ওইটা এই দিকে করি। এটা আরেকটা ঝামেলা, নিচে দেখেছি, পরে উপরে এসে দেখে নিবি। 3/5 আর 1/4, দেখো তুমি হচ্ছে আমরা ধরে নিলাম একটা ট্যাঙ্কে এই যে ধরো 3/5 ওয়াটার দিয়ে পূর্ণ। এখন হচ্ছে আমরা জানি রিমেইনিং ওয়াটার যতটুকু আছে সেইটার 1/4 ইকুয়ালস টু হচ্ছে ইউজড ওয়াটার। তাইলে রিমেইনিং হবে হচ্ছে কন্টেইনিং। কন্টেইনিং ওয়াটার 1/4 যদি ইউজড ওয়াটার হয়, তাইলে রিমেইনিং ওয়াটার হবে হচ্ছে কন্টেইনিং ওয়াটার মাইনাস ইউজড ওয়াটার। যতটুকু আগে থেকে ছিল ততটুকু থেকে ইউজড ওয়াটার বাদ দিলেই তো কতটুকু বাকি আছে সেটা আমি পেয়ে যাব। তো কন্টেইনিং ওয়াটার ছিল 3/5 ট্যাঙ্কের, মাইনাস ইউজ ওয়াটার হচ্ছে আবার 3/5 ইন্টু 1/4। তাহলে দেখো, তাহলে কি আসে, 3/5 যদি আমি কমন নেই সেটা থেকে 1 মাইনাস 1/4, আর এখানে 3/5 আছে, এখানে 3/5 আছে, এখানে ইন্টু 1 আছে, ধরে নেওয়াই যায়, অসুবিধা নাই। ইকুয়ালস টু আসে 3/5 ইন্টু 3/4, তাইলে আসে 9/20, এতটুকু রিমেইনিং আছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? একজন হাত তুলছো? স্যার, প্রথম কোশ্চেনে মনে হয় ওদের ডিভিশন ছিল। হ্যাঁ, প্রথম কোশ্চেনে যেটা আপনি ফার্স্ট ধরছেন ওদের ডিভিশন ছিল। ওইটা ডিভিশন ছিল, দেখি। ওটা ডিভিশন ছিল। ও হ্যাঁ, আরে আমি তো আরেক বোকা। অবশ্যই এটা এত ছোট, আমার দোষ নেই আসলে, এ দূর থেকে দেখা যায় না। আরে কি জ্বালা, এটা বারবার এরকম হয়ে যাচ্ছে।
এত উৎসাহ নেওয়া যাবে, এটা আমি ইউজ করে অভ্যস্ত না। তোমাদের নর্মালি কিসে ক্লাস? এখন আমি এটার কি করবো? এটা তো আর যাচ্ছি না স্ক্রিনের থেকে। আচ্ছা, গেল। এবার আবার এইগুলা মুছতে হবে। ধুরো, জ্বালা। এইগুলো তোমরা পারো না, এগুলো তো সোজা, এগুলো আমার করে দিতেও বিরক্ত লাগে। ডিভিশন থাকলে যে উল্টায় মাল্টিপ্লিকেশন করতে পারবা, তাহলে 5 15 থাকে 3, 8 16 থাকে 2, থাকে 4 ইকুয়াল টু 8/25। ওই তো এগুলোর অ্যান্সার ক্যালকুলেটরও মিলাই নেওয়া যায়। আমি একটা কাজ করি, শোনো, তোমাদের কারো কোশ্চেন থাকলে বলো যে ভাই এটা সলভ করতে গিয়ে এই বিপদ হয়েছে। আদার দেন দ্যাট আমি হচ্ছে এই চিন্তা। আমি হচ্ছে, আমি বলি, ফাইন্ড দ্য রেসিপ্রোকাল অফ এত, এটা তো পারবা, মাল্টিপ্লাই করবো পরে উল্টাই দিবা। ইফ এত অফ আ নাম্বার ইজ এত, ফাইন্ড দ্য নাম্বার। এইটাও সোজা। এইটার আমি একটু ট্রিকটা বলে দিই, এটা হচ্ছে এক্স ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু 16। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 16 ইন্টু 3/2 হবে হচ্ছে 24। এবার আসো, এইটা গেল সিম্পলিফাই, তো সিম্পলিফিকেশন পারবা, 25% এটাও পারবা। আচ্ছা বলো তো, পার্সেন্টেজের কোন অঙ্কটা গুলোতে তোমাদের সমস্যা হয়েছে সেগুলো করাই দিন, নাহলে আমি আজকের টপিকে চলে যাব। কারো এমন কোনো অঙ্ক ছিল যেটাতে সমস্যা হয়েছে? পার্সেন্টেজের যে অঙ্কগুলোতে সমস্যা হয়েছে সেটা বলো, তাহলে আমি মুভ অন করি। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই ধরে নিচ্ছি, আর তোমরা একটু রেসপন্ড করো, আমি দেখি তো। সব স্যার করে সাদাদের স্যার সাদাদের 9 নম্বরে সমস্যা আছে। সাদাদের 9 নম্বরের ইয়েস স্যার, সমস্যা আছে। আমারও। আচ্ছা, 9 নম্বরটা তাহলে আমি করে দিই, যেহেতু 9 নম্বরে অনেকেরই সমস্যা। ইনক্রিজ 250/8%, মানে ইনক্রিজ 250/8% কিন্তু অনেক সোজা। আমি যদি বলি একটা ওয়াটার ট্যাঙ্কে 100% পানি আছে, আমি বলি যে ইনক্রিজ, আমি যদি বলি যে ইনক্রিজ দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক বাই 8%, তার মানে ইনক্রিজ করার পর আমার ট্যাঙ্কে টোটাল পানি থাকবে 108%, কারণ আমি 8% ইনক্রিজ করছি। তো তুমি যদি 250 কে 8% ইনক্রিজ করো, তাহলে হবে 108%, ইন্টু 108 ডিভাইডেড বাই 100 করলেই হবে, মানে 108% মানে তো এইটাই। তাহলে দেখো যে একটা জিরো কাটা। এবার আসো 10 কে 2, এটা দিলে 5, মানে 10 কে 5 দিয়ে ডিভাইড করলে 2, 25 কে 5 দিয়ে ডিভাইড করলে 5, এটাকে ডিভাইড করো তাহলে হবে 54। 54 ইন্টু 5 হচ্ছে 70। হ্যাঁ, 270। এইটা হচ্ছে সোজা ওয়ে, কারণ 8% ইনক্রিজ করলে 108% হবে, তো 250 108% কত সেটা বের করবা। আর একটা একটু কঠিন ওয়ে আছে, সেই ওয়েটা আমি বলে দেই। এই ওয়েটা যদিও দেখানোর কথা, দেখানো ভালো। এইটা কি ঝামেলা, এটা তো অনেক বাজে ট্যাব। তোমাদের হচ্ছে আমি ওয়ান নোটে ক্লাস নিতাম না, ওয়ান নোটের আমি পিডিএফ বানাইতে পারতেছি না, এই জন্য ওয়ান নোটের পিডিএফ বানাইতে পারতেছি না দেখে তোমাদের এখানে ক্লাস নিতে হচ্ছে, আর এইটা আমি এখনো চালানো ভালো মতো শিখতেই পারিনি। তা আশা করি এইটা তো তোমরা সবাই বুঝছো।
যে 9 and 10 ছিল, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ফ্রম এত টু এত। ঠিক আছে, এবার আসো আর একটা ব্ল্যাঙ্ক পেজ নেই পুরা। স্যার সালাউদ্দিনের 8 এর সমস্যা। আচ্ছা আমি বলতেছি, আরেকটা যে অঙ্ক দেখাইতে চাচ্ছিলাম, একটা বলছিলাম তুমি 250 ও টাইমস ভাইয়া দেখতে পারে। 8% করলেও যা, এইটাও হচ্ছে পসিবল। আর তুমি চাইলে করতে পারো 250 প্লাস 250 টাইমস 8%, মানে 250 8% যা, সেটা কিন্তু এক, তাহলে আপনার 250 কে 8% ইনক্রিজ করা উচিত। এটা কেমনে ওইটাই আসে সেটা দেখে। 250 ইনটু 100% বলা যা, 50 বলাও তা, কারণ কোনো কিছু নিজে 100%, এক বোতল পানি হচ্ছে, এক বোতল পানি 100%, কারণ আফটার অল বোতলটা তো পানি দিয়ে ভর্তি। তাই যে কোনো নাম্বারকে ওই নাম্বার টাইমস 100% লেখা যায়। আমি এই জন্য লিখতে পারি 250 টাইমস 100% প্লাস 250 টাইমস 8%। এই 8% আমি ইনক্রিজ করছি, তাহলে 250 কমন নিলে থাকে 250, এদিকে হচ্ছে 108%। আশা করি এই প্রসেসটা চেঞ্জটা বুঝতে পারছি। এবার আসছে 10 নম্বরটা বলি, যে আমি 80 থেকে 100 বানাইছি। যেমন ধরো আমরা কি করছিলাম, এটা হচ্ছে 270 আসছিল, আমরা 250 থেকে 270 বানাইছি, পার্সেন্টেজ চেঞ্জ ছিল 8%, 8% ইনক্রিজ করে না 250 থেকে 270 বানাইছি। তো কোয়েশ্চেনটা সিমিলার, যদি আমরা 80 থেকে 100 বানাই তাহলে কত পার্সেন্ট আমি ইনক্রিজ করছি। এখন প্রথমে তোমাকে জিজ্ঞেস করতে হবে অ্যামাউন্ট কত ইনক্রিজ করছে। অ্যামাউন্ট হচ্ছে আফটার অল 100 মাইনাস 80, 20 ইনক্রিজ হয়েছে। এখন তোমাকে বলতে হবে যে 20 যে ইনক্রিজ হইলো, এই 20টা 80 এর কত পার্সেন্ট। এটা বের করার উপায় তো সোজা, 20 কে 80 দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে পার্সেন্টেজ চলে আসবে। 8 কে বানাও 4, 10 কে বানাও 5, 4 দিয়ে ভাগ দাও 5, আসবে 25, মানে 25%, মানে 20 is 25% of 80। তাহলে আমি যদি বলি যে 80 এর কত পার্সেন্ট ইনক্রিজ করছে, তার মানে অ্যান্সার হবে 25%। কারণ 25% ইনক্রিজ করে 100 হয়েছে, যা কথা 20 ইনক্রিজ হয়ে 100 হয়েছে একই কথা, কারণ 25%ই তো 20। আশা করি এই দুইটা ক্লিয়ার হয়েছে। এরপর আমি হচ্ছে 8 নম্বর আরেকজন বলছিল, 8 নম্বরটা দেখি। An item was sold for 1200 টাকা with 20% profit. Find the cost price. মানে এইটাই কি বলছে, দেখলাম আমি এখন ভুলেও গেলাম, মনে আমার এত খারাপ। 1220% প্রফিটে বেচছে, ঠিক আছে। মানে এই আইটেমটা সোল্ড ফর 1200 টাকা, আর আমার ইনিশিয়াল কস্ট, মানে বানাইতে কত টাকা অরিজিনালি খরচ হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকুই খরচ হয়েছিল, মানে ইনিশিয়াল কস্ট টাইমস আমি কি কত পার্সেন্ট দিলাম, বেনিফিট 20%, 20% প্রফিট। দেখো আমি যেমন বলছিলাম যে কোনো কিছু, যেমন এই যে বলছিলাম 250 কে 8% ইনক্রিজ করলে হয় 108%, তেমনি ইনিশিয়াল কস্ট কে যে তুমি 20% প্রফিট সহ বিক্রি করো, তাহলে আফটার অল তুমি 120% বিক্রি করতেছো, কারণ 100% এর অরিজিনাল দাম প্লাস তুমি 20% বাড়াইছো, মানে তোমার নিজের প্রফিটের জন্য, ইজ ইকুয়াল টু হবে 1200 টাকা। তাহলে দেখো ইনিশিয়াল কস্ট কত, ধরো আই সি দিয়ে লিখি, ইনিশিয়াল কস্ট ইকুয়ালস টু 1200 টাইমস 100 বাই 120, কারণ যে 120% এর উল্টাই গেলে তো 120 নিচে 100 উপরে চলে যাবে। তো যে 120 কাটা এখানে থাকবে 10, হবে 1000। মানে 1000 টাকার একটা শার্ট যদি তুমি 20% লাভে বিক্রি করো, তাহলে তুমি 1200 টাকায় বিক্রি করবা।
এবার আসো পার্সেন্টেজ শেষ। জিওমেট্রিতে কারো কোনো সমস্যা? নো স্যার, নো স্যার। ভাইয়া 13 নাম্বারে। তো 13 আসছে, আর কোনোটা আসলে বলো, একবার আমি শুনে নেই, তারপর আগে করে সলভ করি। 13 নাম্বারে একজনের সমস্যা। 14. 13 আর 14 দেখি। Find the circumference of a circle with radius 7 centimeters. আর 13 তো অনেক সোজা, তোমরা এটা জানো না? এটা একটা ভাইয়া ইকুয়েশন। আমি ক্লাস 4 পড়ি, আমি এত কিছু জানি না। আচ্ছা, ওইটা অসুবিধা নেই, না জানাটা স্বাভাবিক। আমি বলি, কোন একটা সার্কেল যদি নাও, এরিয়া সার্কামফারেন্স চাইছে না? হ্যাঁ, ভাইয়া আমার ভাইয়া। নেট খারাপ ছিল, মানে কি কি পড়াচ্ছিলেন এগুলো আবার তো মানে একবার খালি বলা যাবে। আমরা হচ্ছে এখনো কিছু পড়ানো শুরু করিনি, আমরা উইক 1 এর অ্যাসাইনমেন্টের সলিউশন দিচ্ছি। যাদের কোনো সমস্যা আছে তাদেরটা দেখাই দিচ্ছি, আর যাদের সমস্যা নাই তারা তো বসে আছে। ওকে স্যার। 42 the diagonals of a ribosome rhombus। যেটা রম্বসের ডায়াগোনাল দুটো দেওয়া আছে 12 আর 16, এটার এরিয়া বের করতে হবে। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। আর আগে আসো সার্কেলের বিষয়ে বলি। সার্কেলের যে সার্কামফারেন্স, এইটা এই লেন্থটা, এটা হচ্ছে সার্কামফারেন্স। এটার ভ্যালু হচ্ছে 2 পাই আর। আর হচ্ছে এই রেডিয়াস, এই রেডিয়াস যেটা, এই রেডিয়াস সেইটা, এটা হচ্ছে আফটার অল রেডিয়াস। মানে কোন সার্কেলের রেডিয়াস যদি আর হয়, ওটার সার্কামফারেন্স বা টোটাল সার্কেলটা যে একটা সার্কুলার প্যাচ ট্রেস করছে, এই প্যাথের লেন্থ বের করার জন্য তুমি এই ইকুয়েশন, সেটা হচ্ছে 2 পাই আর। পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে পাই এর ভ্যালু সবসময় প্রশ্নে দেওয়া থাকবে। আর যদি নেওয়া না থাকে তাহলে তুমি 3.1416 ধরে নিবা, যদি দেওয়া না থাকে। কিন্তু আমাদের প্রশ্নে একটা দেওয়া আছে, আমি সার্কামফারেন্স বের করি। 2 ইন্টু পাই এর ভ্যালু দেওয়া আছে 22/7 টাইমস আমার সার্কেল রেডিয়াস হচ্ছে 7। তাইলে আমার সার্কামফারেন্স হবে 44 মিটার। এবার আসো আমরা আসি আরেকটা টপিকে, যেটা হচ্ছে রম্বসেরটা। রম্বসের একটা স্পেশাল প্রপার্টি আছে, রম্বসের প্রপার্টিটা বলি। রম্বসের প্রপার্টি হচ্ছে এই লেন্থ আর এই লেন্থ, মানে এইটা যদি হয় এল, এটাও এল, মানে দুইটা হচ্ছে সেম লেন্থ। সেম লেন্থ যেহেতু, তাইলে একটা মজার জিনিস হয়, এটা যেহেতু সেম লেন্থ, তাইলে এই দুইটা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে। এইটা কেন করে একটু বুঝাই বলি। ধরো একটা কর্নার থেকে আরেকটা কর্নারে তুমি আসতেছো, ঠিক আছে? এই যে আমি একটা রম্বস আরো বড় করে আঁকি, তারপর এক্সপ্লেন করবো, এটা বেশি বড় হয়ে গেছে। তো দেখি এটার সেম লেন্থ নিয়ে কি করলাম। ধরি, আবার এটা মিলে গেল। এবার আসলে দুটা ডায়াগোনাল মিলাই। এবার দেখো আমি যেটা বলতে চাচ্ছি, এই লেন্থটা এল, আর এই লেন্থটাও এল, আর এই লেন্থটাও এল। এই তিনটা ট্রায়াঙ্গেল দিয়া আমরা ছোট একটা প্রুফ দেখাবো যে কেন মাঝখানে 90 ডিগ্রি হয়। এই ট্রায়াঙ্গেলটা দেখো, মানে যে এইখানটা ধরো এ বি সি, আর এটা ধরো ডি।
তাহলে প্রথমে আমরা খেয়াল করবো ট্রায়াঙ্গেল এবিসি এর দিকে। ট্রায়াঙ্গেল এবিসি এর দিকে খেয়াল করলে দেখো এই লাইনটা আর এই লাইনটা যেহেতু সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান হবে। এই লাইন দুটো সেম হইলে অ্যাঙ্গেল দুটাও সেম হবে, কারণ অপোজিট লেন্থ গুলো যদি সেম হয়, অপোজিট অ্যাঙ্গেল গুলো সেম হইতে হবে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ইংলিশটা আমি পারি না। মানে যে কোনো ত্রিভুজের দুটো সাইড যদি সেম হয়, সেই সাইড দুটোর অপোজিট অ্যাঙ্গেল দুটাও সেম। আইসোসিস প্যারালাল আইসোসিস প্যারালাল না বলে। প্যারালাল যাই হোক, এবার আসো মজার জিনিস, এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়, এইটা প্রুফও আছে 19 এ বই সিমিলারিটি দিয়ে করে এই কনভেন্স দিয়ে। তারপর হচ্ছে তোমার আবার এই দুটা সেম, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সেম। এবার আসো তোমার হচ্ছে এই দুইটা সেম হইলো, আর একটা কই যেন ছিল ট্রায়াঙ্গেল, এইটা 90 ডিগ্রি যদি আমি প্রুফ করতে চাই, তাহলে আমার বলতে হবে এই দুটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই তিনটার যোগফল হবে হচ্ছে আচ্ছা তোমরা এইটা তো জানো যে এই লাইন আর এই লাইন প্যারালাল, আর এই লাইন আর এই লাইন প্যারালাল। তাহলে তোমরা তো এটা জানো যে অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা আর এই টোটাল অ্যাঙ্গেলটা সমান, আর এই টোটাল অ্যাঙ্গেলটা আর এই টোটাল অ্যাঙ্গেলটাও সমান। তাইলে তো হয়েই যায় না তোমার, ধরো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, তার মানে হচ্ছে এই পুরাটা এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা বানাইলো, এই তিনটার যোগফল যা, এই তিনটার যোগফল যদি তাই হয়, আমাকে তাহলে প্রুভ করতে হবে যে এইটা হচ্ছে এইটার বাই 2। দেখো তো, আসো বলি। স্যার হ্যাঁ হ্যাঁ, can we just do it with formula area equals to half into diagonal 1 into diagonal 2 like that? ওইটা আমার প্রুফ করতে হবে না, আমি ওইটা প্রুফ করতে চাচ্ছি। দেখো আমি প্রুফটা পাইছি, আমি বলতেছি। দেখো আমি তোমাদের যতটুকু ফলো করতে বলছি ততটুকু আশা করি ফলো করছো। আমি খালি ফলো করতে বলছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, ধরো এটা হচ্ছে থিটা, এইটাও থিটা, এটা যদি আলফা এটাও হবে আলফা। কেন? কারণ অপোজিট লেন্থ গুলো সমান, তাহলে অ্যাঙ্গেল গুলাও সমান। এবার আমি বলতে চাচ্ছি এই লাইনটা দেখো এসি, আমরা জানি এ বি প্যারালেল হচ্ছে সিডি, অপোজিট লাইন গুলো প্যারালেল, তো সেই লাইনটাকে ইন্টারসেক্ট করছে হচ্ছে এসি। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটাও সেম হবে, কারণ হচ্ছে এই যে কোনো একটা লাইনকে তুমি দুটো প্যারালেল লাইন ইন্টারসেক্ট করে, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যায়, এই অ্যাঙ্গেলটাও যা। এগুলাকে কি যেন অ্যাঙ্গেল বলে, বাংলায় বলে একান্তর কোণ। সেটা কি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল? অল্টারনেটিং ওই তো অল্টারনেটিং অ্যাঙ্গেল। ওইটা প্যারালেল লাইনকে যদি অন্য একটা লাইন সেগমেন্ট হচ্ছে ইন্টারসেক্ট করে, তাহলে অল্টারনেটিং অ্যাঙ্গেল গুলো সেম হয়। জেড আর উল্টা জেড। ওই তো এবার আসো তোমার, তাহলে আমরা কিভাবে প্রুফ করব? প্রথমে দেখো এই যে ট্রায়াঙ্গেল বি সি ডি, এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও। এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাইলে আমরা বলতে পারি যে থিটা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? কারণ এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই অ্যাঙ্গেলটা 2 আলফা, কারণ দুটোই আলফা। আর ত্রিভুজের যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাইলে কি হয়? 2 থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো থিটা প্লাস আলফা যদি 90 ডিগ্রি হয়, চিন্তা করো এবার আসে যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাতে একটা থিটা একটা আলফা, থিটা আর আলফা মিলে যদি হয় 90 ডিগ্রি, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা বাকি থাকে ওটা মাস্ট বি 90 ডিগ্রি, কারণ থিটার যোগফল তো আমাকে 180 ডিগ্রি বানাইতে হবে। এবার আসো যদি আমরা ই করতে চাই, এরিয়া বের করতে চাই, তাহলে আমরা কি করবো? এরকম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে।
হোল দিয়ে মাল্টিপ্লাই করার আগে দেখো এটার এক সাইড হচ্ছে d/2 আর এক সাইড হচ্ছে এই যে d1 বলি। এই যে আমরা যখন ছোট একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি তখন এইটা হচ্ছে d1/2, আটটাও দেখাতে পারি না বলে, এটা হচ্ছে d1/2, এটা হচ্ছে d2/2, কারণ আফটার অল রম্বসটা তো হচ্ছে এরকম এক্সটেন্ডেড ছিল। এই ট্রায়াঙ্গেলের কি হাফ ইন্টু d1/2 ইন্টু d2/2, এই ট্রায়াঙ্গেলের এরিয়া ইন্টু যদি আমি 4 করি, কারণ ট্রায়াঙ্গেল আছে টোটাল 4টা রম্বসের ভিতরে, তাইলে আমার কাটা কেটে 4 দেখো এই যে 2 কাটা 4 কাটা, তাহলে আমার এরিয়ার ইকুয়েশন আসে শুধু এরিয়া ইজ ইকুয়াল টু হাফ d1 d2, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 16 ইজ ইকুয়াল টু হবে 8 ইন্টু 12 বা 96, এরিয়া হচ্ছে 96 মিটার স্কয়ার, এরিয়া মানে লেন্থ স্কয়ার ডেফিনিট ডাইমেনশন। তাই এবার আসো আমাদের আজকের এই আলোচনা শেষ, এবার আমি যাব আজকের পড়ায় আমাদের। যদি একটা মজার জিনিস, আমরা লাস্ট যে ক্লাসটা করছি, কেউ কিছু বলতেছো? 13 নম্বরের উত্তর কি? 13 নম্বরের উত্তর, 13 নম্বর তো 44। হ্যাঁ বলো। ভাইয়া বললাম কি মানে ওই কি বলে ওই গত সেকেন্ড অ্যাসাইনমেন্টের রেজাল্ট কবে দিবে? সেকেন্ড অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিবে রবিবার। আর ভাই ওখানে না কয়েকটা কনফিউজিং ছিল। আচ্ছা দেখো, সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেহেতু আমি এখনো, তোমরা জমা দিতেছো, তো এখনো যাদের কনফিউজিং লাগতেছে তাদের আমি অ্যান্সারটা বলবো না, আমি নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাসে আমি পুরোটা দেখিয়ে দিব সেকেন্ড অ্যাসাইনমেন্টটা। কারণ হচ্ছে ধরো এখন যদি আমি বলে দিই তাহলে তো সবাই জেনে যাবে, যারা পারতো তারাও জেনে যাবে, পারতো না তারাও জেনে যাবে। তার চেয়ে হচ্ছে সাসপেন্সটা ধরে রাখি, নেক্সট দিনটা আমি সলিউশন দেখিয়ে দিব। এবার আসো একটা মজার জিনিস, আমাদের ফার্স্ট ক্লাস ছিল একসাথে ইউনিটস, রেশিওস এন্ড রেটস। এখন মজার বিষয় হচ্ছে আমি ইউনিটসে ওইখানে পড়াই তো ফেলছি, ইউনিটস, রেশিওস এন্ড রেটস এ তো ইউনিট পড়াই ফেলছি, এবং আজকের ক্লাসে আমাদেরকে আবার সেই সেম টপিকই দিছে, মেজারমেন্ট এন্ড ইউনিটস প্লাস কনভার্সন। মজার জিনিস হচ্ছে আমরা মেজারমেন্ট ইউনিট করে ফেলছি, কনভার্সন আমরা করে ফেলছি। মনে আছে তোমাদের? বলো তো আমি কনভার্সন কই করাইছি? আমি লাস্ট ক্লাসে কি পড়াইছি ওটা মনে নেই তোমাদের? মনে আছে স্যার? মনে নাই স্যার। মনে না থাকলে দোষ দিব না, আমার নিজেরও হচ্ছে গত সপ্তাহের ক্লাস মনে থাকে না, তোমরা আর কি মনে রাখছে। ওকে স্যার, কিছু আর মনে রাখা লাগবেও না, পরও এত প্রেশার নিয়ে লাভ নেই। আমি তো যেহেতু আজকে টপিক আছে, আজকে আবার এমনিতেও রিভিউ করব, এই জন্য হচ্ছে অসুবিধা নাই, আবার মনে পড়ে যাবে। আসো আমরা ইউনিট নিয়ে আবার আলোচনা শুরু করি। আজকে আমরা হচ্ছে ইউনিটের একটা বড় গল্প দিয়ে আলোচনা শুরু করব, তারপর সেখান থেকে আমরা পুরো ইউনিটটা আবার আবিষ্কার করব। গতদিন আমি বলছিলাম যে একটা লোক একদম ইউনিট নাই পুরো পৃথিবীতে, সেই পৃথিবীতে কেমনে সে হচ্ছে ইউনিটটা আবিষ্কার করবে। তো সেই রকম আলোচনা আজকে করবো, একটু ডিফারেন্ট প্রিমাইস দিয়া, কিন্তু আলোচনাটা আজকেও মোটামুটি সিমিলারই হবে। আসো প্রথমে আমরা শুরু করবো মেজারমেন্ট দিয়ে। আচ্ছা গল্পটা দিয়ে শুরু করি, সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনবা। গত ক্লাসে আমি বলছিলাম গল্প বলবো, পরে বলতে পারিনি, এই জন্য আজকে যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনো। সবচেয়ে বড় কথা, আজকের গল্প দিয়ে আমি পরে প্রশ্ন ধরবো যে গল্পটা মনোযোগ দিয়ে শুনছি কিনা। জিপি গল্পটা শোন, কারণ এটা শোনার উপর তোমার হচ্ছে টপিকটা বোঝা ডিপেন্ড করে। এখন একটা দেশ ছিল,
আচ্ছা রিয়াকশনটা দিও না, অনেকের কম্পিউটারে রিয়াকশন দেওয়ার কারণে লোড হইতে অসুবিধা হয়। এই যে কে কে দিচ্ছে আমার সামনে কিন্তু আসছে, আমি নাম খালি বলতেছি না, কারণ বললে তোমার হচ্ছে সবার সামনে অপমান হবে। এই জন্য রিয়াকশন দেওয়া বন্ধ করো যারাই করে। আর এখন গল্পটা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে হচ্ছে আমরা আজকে যেই দেশে গল্প বলবো ওই দেশে হচ্ছে মানুষজন অনেক স্বাধীন মানুষ, ধরো আফ্রিকান একটা দেশ, ওইখানে হচ্ছে সিভিলাইজেশন এখনো পৌঁছায় নাই, তারা ইউনিট কি সেটাও জানে না। তো সেই দেশে গিয়ে হচ্ছে অনেকজন লোক থাকে, তাদের আবার রাজাও আছে, কিন্তু বুঝতেছই তো যে মানুষরাও কিছু পারে না, রাজা মোটামুটি বোকা রাজা, কিছু বোঝে না। ওই দেশের এক কোনায় হচ্ছে কয়েকজন মানুষ থাকতো একসাথে। ধরো আমরা তিনজনের গল্প বলবো, তিনজনের আমরা নাম দেই, ক্লাসের যে কোনো তিনজন। আমার নাম প্রথমে স্যার আসো। প্লিজ। স্যার আমার নাম স্যার আমার নাম প্লিজ। আরে তোমার স্যার, নামটা আমার বলো, নাম তোমার নাম please। তোমার নাম বললে কেমনে হবে? আমার নাম স্যার রায়ান। ওহি ওহি ওহি। আমার নাম আরাফ। স্যার ওহি। আমার নাম আরাফ। রায়ান। রায়ান। স্যার ওহি। আরাফ। রায়ান। আরাফে পাইছে, ওহি পাইছে। আরাফ। স্যার ওহি। রায়ান। সবার আগে আমি বলছি রায়ান। ওহি। আরাফ। ওহি ওহি। ভাইয়া আরাফ। রায়ান। আচ্ছা রাইয়ান, নাম জানার জন্য এত এই তিনজন হচ্ছে আদিবাসী, ওরা হচ্ছে জামা কাপড় পরে না, ন্যাংটা ন্যাংটা হয়ে জঙ্গলে ঘোরে। আর ওরা ওরা এখন একটা নতুন জঙ্গলে আসছে, আগের জঙ্গল দিয়ে ওদের তিনজনকে তাড়াই দিছে, কি করছে ওইখানে আল্লাহ জানে। তাড়াই দেওয়ার পর এখন ওরা যেহেতু পারফেক্ট ডেসক্রিপশন। ওই তো ওরা নিজেরাই চাইলো না, আমি কিন্তু ওদের দিতে বলি না, ওরা নিজেরাই তা হচ্ছে ওরা হচ্ছে আউটল হয়ে গেছে ওদের আগের সোসাইটি থেকে, নতুন জঙ্গলে আসছে। নতুন জঙ্গলে এসে ওদের এখন একটা ঘর বানাইতে হবে, কারণ নতুন জঙ্গলে সেটা থাকবে কিভাবে। ঘর তো বানায়, যদি আধুনিক ঘর না, একটা টেন্ট টাইপের বানাবে। এখন টেন্ট বানানোর প্ল্যান হচ্ছে ওরা তিনজন মিলে ঠিক করলো, 4টা পিলার দিবে চারদিকে, তারপর সেই পিলারে টেন্ট বানাবে। এখন প্রথমেই ওহি চলে গেল হচ্ছে আগুন জ্বালাইতে, কারণ আগুন ছাড়া তো ওরা থাকতে পারবে না। রাইয়ান আর আরাফের কাজ হচ্ছে, মানে ওহির কাজ হচ্ছে আগুন জ্বালায় রান্না করা, আর রাইয়ান আর আরাফের কাজ হচ্ছে ঘরটা বানানো। তো ঘর বানানোর জন্য রাইয়ান হচ্ছে আসছে, এসে মাটি পরিষ্কার করে দেখলো, আর আজকে বললো তুমি গিয়ে কাঠে নিয়ে আসো টেন্ট বানানোর জন্য। না, টেন্ট বানানোর জন্য এটা বলেনি, আমি বলি ওহির কাজ হচ্ছে খাবার রান্না করা, আরাফের কাজ, আরাফ ধর কিছু করতেছে না, ও হচ্ছে অলস হয়ে বসেছিল, ঝিমাইতেছিল। রাইয়ান হচ্ছে গিয়ে ঘর বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। রাইয়ান গিয়ে হচ্ছে পুরো জায়গাটা দেখে ডিসিশন নিল যে কাঠ দিয়ে আমরা 4টা পিলার দিব, তারপরে টেন্টটা বানাবো। তখন হচ্ছে রাইয়ান দেখতেছে আরাফ ঝিমাইতেছে, আরাফকে দূর থেকে চিল্লাই বলছে যে এই তুমি গিয়ে এই করো, কাঠি নিয়ে আসো। আরাফ জানে না যে কাঠি চাচ্ছে ও টেন্ট বানানোর জন্য, আরাফ ভাবতেছে এমনি কাঠি চাইছে, কেন চাইছে ও এখনো জানে না। তারপর হচ্ছে যেহেতু আরাফ জানে না, আরাফ এখন জিজ্ঞেস করছে যে কোন সাইজের কাঠি আনবো, বড় কাঠি আনবো না ছোট। তখন আরাফকে বলছে যে তুমি বড় কাঠি আনো। রাইয়ান বলছে না, বড় বলে না, রাইয়ান বলছে মাঝারি কাঠি আনো, কারণ রাইয়ান ভাবছে যে বেশি বড় হয়ে গেলে অনেক উঁচু হয়ে যাবে, বেশি উঁচু দরকার নাই, কারণ ওরা হচ্ছে পরে ভালো একটা ঘর বানাবে, আপাতত ছোট একটা ঘর বানাইলে আর বেশি উঁচু কাঠি আনলে উপরে তুমি তো টেন্টের কাপড় বাঁধতেও সমস্যা। এই জন্য আরাফকে বলছে মিডিয়াম সাইজের কাঠি আনো। আরাফ বোঝে নাই যে মিডিয়াম সাইজের কাঠি আনতে বলছে, আরাফ বোঝে নাই যে টেন্ট বানানোর জন্য। আরাফ ভাবছে যে ওরা মাংস আনছে, মাংস হচ্ছে কাঠিতে গেঁথে, তো মার্শমেলো কাঠিতে গেঁথে আগুনে পোড়ায় না, আরাফ ভাবছে ওই জন্য কি কাঠি আনতে বলছে। আরাফ বোঝে নাই যে টেন্টের জন্য। এই জন্য আরাফ হচ্ছে খাওয়ার জন্য মিডিয়াম সাইজ, ধরো চপস্টিকের সাইজের কাঠি নিয়ে আসছে, এনে রাইয়ানের হাতে দিয়ে বলে না তোমার মিডিয়াম সাইজের কাঠি। রাইয়ান তো অনেক রেগে গেছে যে তোমাদের আমি টেন্ট বানানো, এইগুলো তো রাইয়ান বলে এগুলো তো অনেক ছোট কাঠি। আরাফ বলে কই এগুলো ছোট, কই এগুলো তো অনেক মিডিয়াম সাইজ, খাওয়ার জন্য তো এগুলোই বড়, এর থেকেও যদি আমি বড় কাঠি আনি তাহলে এত বড় কাঠি দিয়ে আমরা খাবো কিভাবে। পরে রায়ান বলে আরে বুকে আমি চাইছি ঘর বানানোর জন্য।
আরাফ বলে যে তুমি সেটা আমরা আগে বলবো না যে ঘর বানানোর জন্য চাইছো। তারপরে ওদের ঝগড়া লাগছে। এখন আমাদের কাজ হচ্ছে সিনটা অ্যানালাইসিস করা যে ঝগড়াটা লাগছে আসলে কি নিয়ে। ঝগড়াটা লাগছে মেজারমেন্ট নিয়ে। মেজারমেন্টের ওদের মিডিয়ামটা ভালো ছিল না। যেমন ধরো তুমি যদি বলো ভেরি লং লং, তারপরে মিডিয়াম, শর্ট, তারপরে ভেরি শর্ট। তো তোমরা যদি হ্যাঁ চ্যাটে একটু তুমি যদি এইরকম একটা মানদণ্ড নিয়ে চলো, এইটা যদি তোমার স্কেল হয়। আচ্ছা চ্যাটে কি হয়েছে দেখি তো, এই চ্যাটে ঝামেলাটা কি? চ্যাট আমি ব্যান করে দিব। স্যার মাহমুদুর রহমান ওই স্যার বলতেছে স্যার আরাফের নামে স্যার বদনাম করতে স্যার। Yes, sir. সে বদনাম আচ্ছা দেখো এইটা কোনো কথা? তোমরা নিজেদের মধ্যে যদি ইউনিটি না থাকে, আমাদের ক্লাসে তো আমার কোন একটা ফ্রেন্ডকে যদি স্যার পচায় তাহলে আপনার আরো উল্টা সবাই বললে যে স্যার ঠিক করেন। কিন্তু তোমরা তো আরো উল্টা, তোমরা হচ্ছে ওরে নিজেরাই পচানো শুরু করছো। গল্পটা থেকে আমি প্রশ্ন করব, প্রশ্ন যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তখন তোমারই বিপদ। এখন যারা পচাচ্ছ পরে ক্লাস মনোযোগ না দিয়ে পচাইতেছো, পরে ঠিকই গিয়ে ধরা খাবা, তখন সবাই তোমারে পচাবে। আমি নিজেই পচাবো সবাইকে। এবার আসলে যেটা আমরা বলতেছিলাম যে তুমি যদি লং ভেরি লং এরকম একটা স্কেল নিয়ে ঘোরাফেরা করো, তাইলে তুমি বেশি অ্যাকিউরেট মেজারমেন্ট নিতে পারবা না এবং অনেক কনফিউশন তৈরি হবে। কনফিউশন তৈরি হবে পারপাসে। কারণ লং বলতে তুমি কি বোঝাও সেটা পারপাস টু পারপাস ভ্যারি করে। খাওয়ার জন্য যেটা লম্বা কাঠি, বাসা বানানোর জন্য সেটা খুবই ছোট কাঠি। আবার খাওয়ার জন্য যেটা লম্বা কাঠি, বাসা বানানোর জন্য যেটা আবার খুবই ছোট কাঠি। এই জন্য তোমার মেজারমেন্ট যদি তোমার পারপোজ বা কে কি ভেবে চিন্তে কথাটা বলছে সেটার উপর ডিপেন্ড করে, তাইলে এইটা নট রিলায়েবল। গতদিন আমরা বলছিলাম কয়েকটা জিনিস হচ্ছে আমাদের দরকার একটা সিস্টেম ডেভেলপ করার জন্য। ফার্স্ট হচ্ছে রিলায়েবিলিটি, সেকেন্ড যেন কি ছিল, তিনটা দিছিলাম না? একটা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি, আরেকটা কি ছিল? স্যার এগুলো কি বলছেন? ভাইয়া ইউজফুল। কি ছিল আমার মনে নেই তোমাদের, আমি এটা দিলাম গত ক্লাসে। স্যার ইনএফিশিয়েন্ট। ও এফিসিয়েন্সি। এফিশিয়েন্সি, হ্যাঁ। স্যার মানে- ইনএফিশিয়েন্ট। দেখো এই তিনটা জিনিস হইতে হবে। মানে তুমি যখন একটা সিস্টেম অ্যাডাপ্ট করবা তখন সিস্টেমটা রিলায়েবল হতে হবে। রিলায়েবল মানে কি? এক এক সময় যদি এক এক রকম রেজাল্ট আসে বা সবাই যদি সেম কথাটা না বোঝে তাহলে সেইটা গ্রহণযোগ্য সিস্টেম না। আবার যদি তোমার একটা সিস্টেমের ধরো তুমি এমন একটা স্কেল বানাইছো যে স্কেলটা কিনতে গেলেই মানুষের 1 লাখ টাকা লাগবে। এখন হয়তো বাসায় খাতার মার্জিন করার জন্য কি মানুষ 1 লাখ টাকা দিয়ে স্কেল কিনবে? বা পরীক্ষায় নেওয়ার জন্য কিনবে না। এই জন্য যদি অনেক বেশি কস্টলি হয় তাহলে সেটা রিলায়েবল সিস্টেম না, মানে আর কি সেটা সাস্টেইনেবল সিস্টেম না। আর এফিসিয়েন্সিও লাগবে। তুমি একটা ধরো একটা কি বলে একটা শেপ দিলাম, আমি তোমাকে একটা স্কোয়ার এঁকে দিলাম, বললাম স্কোয়ারের এক সাইডে লেন্থ মাপো। আর তোমার কাছে এমন একটা মেশিন আছে যেটা লেন্থটা মাপবে, কিন্তু মাপতে মাপতে তোমার হচ্ছে 3 ঘন্টা সময় লাগবে। তাইলে সেটার মতো ইনএফিশিয়েন্ট আর কিছু হয় না। এই জন্য আমাদের এই তিনটা জিনিস সবসময় মাথায় রেখে একটা সিস্টেমকে ডেভেলপ করতে হবে। এবার আসো, আচ্ছা মাইক অন কার, মাইকটাই করো। আচ্ছা এবার আসো তোমার, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তাইলে সমাধানটা কি সেটা ঠিক করবো। এবার ওদের মধ্যে ঝগড়া হওয়ার পর ওহি হচ্ছে একটা বুদ্ধি নিয়ে আসলো। আচ্ছা সাউন্ড করতেছে কি? স্যার লাবিক আয়ান। লাবিক আয়ান আর আরহাম। তোমাদের তো আমি মিউট পার্মানেন্টলি মিউট করে দিব না বের করে দিব? এরপরে ঝামেলা করলে কিন্তু বের করে দিব। ক্লাসই হচ্ছে 1-1.5 ঘন্টা। বলো কোশ্চেন কি?
ভাল লাগে না কিন্তু এগুলো কি আমি আমি আরাফের দেখাতে পারবো না কি রকম স্টেক আনতে। আচ্ছা আমি ওটা বলতেছি, সবকিছুর প্রবলেমই আমরা কি করব। এবার আসো, ওহি তাইলে কি করলো, ওহি এবার সবার সাথে আলোচনা করে একটা বুদ্ধি ঠিক করলো। ওরা করলো কি, একটা ছোট স্টিক নিল, ছোট স্টিক নিয়ে বললো এইটা হচ্ছে আজকে থেকে এইটার নাম হচ্ছে আইডিয়াল স্টিক। আমরা এটাকে i.s দিয়ে লিখবো সবসময়। বললো এই আইডিয়াল স্টিক থেকে আমরা আজকে থেকে ডিসিশন নিব, আর আইডিয়াল স্টিকের রেসপেক্টে আমরা সবকিছু মেজার করবো। তখন হচ্ছে প্রথমেই আরাফ আর রাইয়ান প্রশ্ন করলো যে আইডিয়াল স্টিক তো একটা, তাহলে আমরা হচ্ছে সবসময় তিনজন তো মানুষ, সবসময় আইডিয়াল স্টিক কার কাছে থাকবে এটা কেমনে ঠিক করবো। তখন ওই বললো এই বুদ্ধিটা সোজা, কারণ আমাদের কাছে স্টিকটা মেইন না, মেইন হচ্ছে স্টিকের লেন্থ। কারণ ওরা বড় দুইটা লাঠি নিয়ে আইডিয়াল স্টিকের সমান সাইজে ভেঙে নিছে, ভেঙে নিয়ে ওরা আরো কয়েকটা আইডিয়াল স্টিকের সমান বানিয়ে নিয়েছে তিনটা। এখন ওদের তিনটা সেম লেন্থের স্টিক আছে, তিনজনের পকেটে নিয়ে ঘোরে, ওই তিনটার লেন্থ হচ্ছে সেম এল, যেটাকে ওরা হচ্ছে আইডিয়াল স্টিক এর লেন্থ বলে চালাই দেয়। এখন আসো, ওরা এখন কি করে, এখন রাইয়ান আর চিল্লাই বলে না যে এই লম্বা কাঠি নিয়ে আসো, ও বলে তুমি এমন একটা কাঠি নিয়ে আসো যেটা আইডিয়াল স্টিকের থেকে 5 গুণ লম্বা, ধরো 5 টাইমস the length of the ideal stick। এইটাকে ওরা লিখতো খালি 5is দিয়া, মানে 5is বললেই ধরো এত দূর থেকে চিল্লে, ওরা তো আবার ধরো ওদের মোবাইল ফোন নাই, তো জঙ্গলের এক মাথা থেকে আরেক মাথায় চিল্লাই চিল্লাই কথা বলতে হইতো। তো যত কম কথা, যত শর্টে বলা যায় তত ভালো, এটা সবার জন্যই ভালো, কারণ তাইলে এটা এফিশিয়েন্ট হবে। এফিশিয়েন্ট করলাম আমি কিভাবে, শর্ট ফর্ম ইউজ করে, এটা মনে রাখবা। এগুলা পরে আমি জিজ্ঞেস করবো যে আমি এফিশিয়েন্ট করি কিভাবে, একটা জিনিসকে শর্ট করে অ্যাব্রিভিয়েট করে ওইটার ইনিশিয়ালস গুলো ইউজ করে আমি এফিশিয়েন্ট করি, কারণ তাহলে তোমার কম লিখতে হবে, কম কলমের কালি খরচ হবে, সময় কম লাগবে। এবার আসো, এটা কি রিলায়েবল? কথা হচ্ছে রিলায়েবল, কারণ ওদের তিনজনের পকেটে একটা করে আইডিয়াল স্টিক আছে, ওরা সবাই হচ্ছে পারফেক্টলি মেজার করে নিতে পারবে যে 5 গুণ আইডিয়াল 5is আসলে কতটুকু হলো। এবার ওদের এইটা হয়ে যাওয়ার পর ওরা হচ্ছে কয়টা মোটামুটি পর্যন্ত খুশি। ক্লাস হবে? ক্লাস চলবে 9:30, 9:30 শেষ। এবার ওদের আইডিয়াল স্টিক যখন হয়ে গেল, তখন ওরা সবকিছু মেজার করতে পারে ভালো মতো, সবাই খুশি। এখন হচ্ছে ওরাই আইডিয়াল স্টিক কাজে লাগাইয়া হচ্ছে সবার থেকে অনেক আগাই যাচ্ছে, মানে অন্যদের বিল্ডিং, ওদের সিভিলাইজেশনে, অন্য জঙ্গলে বাকি মানুষদের বিল্ডিং গুলো হয় এরকম এরকম তেরা বেঁকা বিল্ডিং, মানে ঘর ঘর বাড়ি একদম একদম ধরো আর্কিটেকচার অনেক বাজে, সিমেট্রি নাই কোনো, কারণ ওরা তো এরকম ভাবে লেন্থ মেজার করতেই পারে না। ওরা হচ্ছে একজন এক সাইজের লেন্থ আনে, একজন এক সাইজের লাগাই দেয়, বানায়, ওদেরটা বাজে হয়। ওরা তিনজন যখন হচ্ছে ওরা তিনজন অনেক ভালো, ওরা তিনজনের বাসাগুলো অনেক পারফেক্ট হয়, সবাই হচ্ছে অনেক অবাক হয়ে গেছে তোমাদের বাসাগুলো তো সুন্দর হয় কিভাবে, তোমাদের হচ্ছে ওরা পুকুর কাটে, পুকুরগুলো একদম পারফেক্ট হয়, সব দিকে সিমিলার লেন্থ, সবাই অবাক হয়ে গেছে। রাজা ওদেরকে একদিন ডাকছে, রাজার কানে গেছে যে এরকম তিনজন লোক আছে যারা অনেক পারফেক্টলি কাজকর্ম করতে পারে। রাজা ওদেরকে ডেকে রাজা হচ্ছে জিজ্ঞেস করছে তোমাদের রহস্য কি, ওরা বলে দিছে যে আমরা এরকম একটা আইডিয়াল স্টিকের আইডিয়া পাইছি, আইডিয়া থেকে আমরা এখন সবসময় পারফেক্টলি মেজার করতে পারি লেন্থ, আমাদের আর কোনো সমস্যা হয় না। এরপর রাজা বলছে আমাকে আইডিয়াল স্টিক দিয়ে দাও। তারপর ওরা বলছে না আমরা দিব না, আমাদের এত বড় আবিষ্কার। পরে রাজা বলছে আচ্ছা দেও, আমরা তোমাদের 500 করে টাকা দিব। ওই সময় কিন্তু 500 টাকা অনেক টাকা। তারপর ওরা দিছে, ভাবছে রাজা 500 টাকা দিবে, ওরা দেওয়ার পর আইডিয়াল স্টিক গুলো ওদের জমা দিছে, রাজা ওদেরকে লাঠি দিয়ে বের করে দিচ্ছে, বলছে তোমরা টাকা পাবা। আইডিয়াল স্টিক দেওয়া লাগবে কেন? রাজা তো আইডিয়াল বোকা, রাজা তো স্টিকের আর জানে না। এরপর ওরা হচ্ছে এসে বাসায় করছে কি, ওরা নতুন একটা আইডিয়াল স্টিক বানাই নিছে, ওরা হচ্ছে নতুন একটা লাঠিকে আইডিয়াল স্টিক বলে চালানো শুরু করছে।
এবার আসো। হ্যাঁ আপনি স্ক্রিনশট হ্যাঁ স্টপ ভিডিও করছেন। দেখা যায় না, স্ক্রিন স্টপ করছে। হ্যাঁ চলেও গেছে। আপনার ভিডিও দেখা যায় না। ইয়েস স্যার, এবার বলার কিছু না। মানে হোয়াইট বোর্ডটা দেখা একজন যাচ্ছে না, স্ক্রিন একজন চলে গেছে। একজন বললেই হলো। চলে গেছে স্যার। আচ্ছা আমি জানি, আমি দেখতেছি ল্যাপটপটা বুঝছো আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাং করে ফটফট, এই জন্য ম্যানেজ করা অনেক কাজ হয়ে যাচ্ছে। ল্যাপটপ হ্যাং করলেই সমস্যা। অনেক বেশি। আচ্ছা শোনো, কথা শুনতে পাচ্ছ আমার? একটু বলো তো কেউ একজন। হ্যাঁ ইয়েস স্যার। আপনার কথা শোনা আচ্ছা যাচ্ছে। কথা যেহেতু Yes, শুনতে sir. পাচ্ছ, তাইলে আমি একটু কাজ করি, তাইলে আমি গল্পটা বলতে থাকি, স্ক্রিন আমি পরে আনতেছি যদি ল্যাপটপটা ঠিক হয়। আর ওকে স্যার। এরপর রাজা করলো কি, রাজা নিজের রাজ্যে নতুন সিস্টেম দিয়ে দিল। এইটা আইডিয়ালিস্টিক। তখন হচ্ছে ঘরে ঘরে একটা আইডিয়ালিস্টিক চলে আসলো পুরো রাজ্যে। এই রাজ্যটা হচ্ছে অন্য সব দেশের থেকে আগায় যেতে থাকে। ওদের সবকিছু পারফেক্ট, আর্কিটেকচার দারুণ, ওদের হচ্ছে ভাইয়া, বিকাশ সুন্দর। বলো। এই আইডিয়াল রাজ্যের যারা হচ্ছে কি বলে, যারা এটার অবদান রাখে তাদের কোনো পুরস্কার দেওয়া হয় নাই? বললাম না, দেওয়া 500 টাকা হয়েছে, দিবে বলছিল, 500 টাকা। পরে ওদের লাথি মেরে তারাই দিছে। 500 টাকা দেয় নাই, আর পরে লাথি মেরে বের করে দিচ্ছে। আরে তোমাদের কি বলবো, এরকম অনেক বিজ্ঞানী আছে বুঝছো, এরা অনেক কিছু করে কিন্তু রিটার্নে তেমন কিছু পায় না। একজন ছিল, তার নাম হচ্ছে নিকোলা টেসলা। উনি হচ্ছে অনেক আবিষ্কার টাবিষ্কার করছে, কিন্তু ওনারা কেউ পাত্তা দেয় নাই। অল্প ইলেকট্রিসিটি। ভাইয়া, উনি আগে এক্স রে আবিষ্কার করছে, কিন্তু তারপর আরেকজনের নাম হয়ে গেছে। অনেক কিছুই আছে এরকম, পৃথিবীতে অনেকবার হয়। তো আমাদের 3জন বিজ্ঞানীও হচ্ছে ওরকম ধরা খাইছে অনেকের মতো। তো গল্পটা শেষ করি, পরে রাজা হচ্ছে সবাইকে দিল। এখন পৃথিবীর অন্যান্য দেশগুলা করলো কি, এই আইডিয়াটা পেয়ে গেল। এখন কেউ কেউ বোকার মতো ভাবলো ওদের আইডিয়াস্টিকটা যদি আমার কাছে থাকতো তাহলে কত ভালো হতো। আর কেউ কেউ ভাবলো আরে আমরা তো নিজের একটা আইডিয়াস্টিক বানাই নিতে পারি। এইভাবে অনেক দিন পর, অনেক বছর পর আস্তে আস্তে আইডিয়াস্টিকের নাম আর আইডিয়াস্টিক থাকলো না। তোমার হচ্ছে ব্রিটিশরা যে আইডিয়াল স্টিক ইউজ করতো, সেই আইডিয়াল স্টিকের লেন্সটাকে তারা বলা শুরু করলো ফুট। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 6 ফুট। আর আমেরিকানরা যে আইডিয়াল স্টিক ইউজ করতো, সেই আইডিয়াল স্টিকের নাম দিল ওরা মিটার। মানে এক আইডিয়াল স্টিক লেন্থ মানে হচ্ছে 1 মিটার। তখন হচ্ছে 5 মিটার, 10 মিটার, এইভাবে ওরা হিসাব করতো। এমনি করতে করতে দেশগুলা ডেভেলপ হইতে থাকলো আলাদা আলাদা নিজের মতো ভাবে। তারপর একদিন হচ্ছে ইন্টারন্যাশনাল সবাই মিলে বসলো, বসার পর ভাবলো এত রকমের লেন্স থাকলে সবাই পাগল হয়ে যাবে। বিশেষ করে যখন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং শুরু হইলো, এক দেশের লোক অন্য দেশে গিয়ে পাগল হয়ে যায়। বলে 5 মিটার, ওখানে কেউ বোঝে না, ওরা 5 ফুট নিয়ে আসে, তখন তো লেন্থ মেলে না। এরপর ইন্টারন্যাশনাল সোসাইটি মিলে একটা ইউনিট সিস্টেম চালু করলো, যেটার নাম হচ্ছে এসআই ইউনিট সিস্টেম। ওরা মিটারকে, যেহেতু আমেরিকানরা পৃথিবীর সব জায়গায় ডমিনেট করে, তাই আমেরিকানদের কথা অনুযায়ী হচ্ছে ওরা পৃথিবীতে মিটার চালু হইলো, সব জায়গায় এখন মিটার চলে। যদি এখনো অনেক জায়গায় দেখবে এক এক রকম লেন্থেরই চলে। যেমন দেখবা তোমাদের আম্মুরা যদি কাপড় কিনতে যায়, তারা দেখবা যে মেজার করে, গজ মেজার করে, যে এত গজ কাপড় দেন। গজ কিন্তু একটা ইউনিট লেন্থ, কিন্তু এটা হচ্ছে অনেক কি বলে কনভেনশনাল। হাত, 1 হাত, 2 হাত। হাত দিয়েও বলে, হাতও হচ্ছে একটা লেন্থ, কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশের হাতটা বিশেষ করে বাংলাদেশের অনেকটাই ট্রিভিয়াল। এবং বাংলাদেশে দেখবা জমি মাপার ক্ষেত্রেও
অনেক সময় কিছু ইউনিট ইউজ করে, একদম এক্সাক্ট ইউনিটটা আমার মনে নাই, কিন্তু বাংলাদেশে জমি মাপার জন্য কিছু ইউনিট ইউজ করে যেগুলো পৃথিবীর আর কোথাও ইউজ করে না। ওগুলা বাংলাদেশের ইউনিক আর কি, বাংলাদেশের জন্য। কিন্তু আমরা তো বুঝলাম যে লিস্ট ধারণাটা পাইছো আশা করি যে ইউনিটটা কেমনে ডেভেলপ হয়েছে। এখন আসো তোমার এই সেম স্কিল হচ্ছে অন্যান্য জিনিসের ক্ষেত্রেও কাজে লাগানো হয়েছে, শুধু লেন্থ না। আমরা যেমন আমাদের পুরা গল্পে আমরা লেন্থের উপর ফোকাস করছি, যে দৈর্ঘ্য কিভাবে মাপে, কোনো কিছু কতটা লম্বা। কিন্তু এরপর আস্তে আস্তে হচ্ছে টাইমের উপরে সেকেন্ড, মিনিট বানানো হইলো, ব্যাসের উপরে কেজি, গ্রাম, পাউন্ড বানানো হইলো। তারপর হচ্ছে তোমার যেমন বাংলাদেশে একটা ওজনের ইউনিট আছে, মানুষ দেখবা বাজারে গিয়ে বলে যে 1 পোয়া দেন, ধরো 1 পোয়া কি কোনো কিছু, 1 পোয়া মশলা দেন। 1 পোয়া মানে হচ্ছে 250 গ্রাম। তো এটা কিন্তু বাংলাদেশি কনভেনশন, পোয়া ইউনিটটা ব্যাসের একটা ইউনিট। তাহলে এত ডিফারেন্ট। হ্যাঁ, একজন করে বললো। এক মুঠা তাহলে স্যার এটা কি? এইটা তো আরো ইনকনভেনশনাল এবং এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। তোমাদের বুঝতে হবে বাংলাদেশি সিস্টেম, ধরো কোন সিস্টেমটা সবচেয়ে ভালো সেটা কেমনে ডিসাইড করে। যেমন আমেরিকান মিটার সিস্টেমটা অনেক ভালো, কেন? কারণ মিটার লেন্থটা অনেক অনেক ইউজেবল একটা লেন্থ, প্লাস এটা রিলায়েবল। কেন রিলায়েবল? কারণ তুমি একটা স্কেল মার্ক করে নিলে 1 মিটার লম্বা, সেই স্কেলটা দিয়ে তুমি অন্য যে কোনো কিছু করে মার্ক করতে পারবা। এই জন্য হচ্ছে মিটারের ক্ষেত্রে যে কোনো একটা ফিক্সড লেন্থ বা আইডিয়াল স্টিক নেওয়াটা অনেক রিলায়েবল। এবার আসো কস্ট ফ্রেন্ডলি কিনা, অথচ এটা অনেক কস্ট ফ্রেন্ডলি। তুমি যে কোনো একটা সুতা নিলা, সুতাটা 1 মিটার লম্বা করে কেটে নিলা, এরপরে সুতা দিয়ে তুমি অনেক কিছু মাপতে পারবে। এই জন্য এটাই প্রায় টাকা লাগে না বললেই চলে, ইউনিটের এই কনভেনশনটাই। এবার আসো এটা এফিসিয়েন্ট কিনা, এফিসিয়েন্ট অনেক বেশি, কারণ তুমি হচ্ছে যে কোনো লেন্থ নিবা। কারণ তুমি বললে যে আমার কাছে 1 মিটার একটা লেন্থ আছে, আমি এটা অর্ধেক কেমনে করবো? অর্ধেক করাটা অনেক সহজ, তুমি যে কোনো একটা স্যার ফ্লেক্সিবল জিনিস নিবা। হ্যাঁ বলো। স্যার বললাম কি মানে মানে একটা কি কি বলে স্কেল নিলে একটা স্কেল কি এমন হতে পারে না যে বিদেশে ওটার লেন্থ হচ্ছে 1 মিটার, কিন্তু আমাদের বাংলাদেশে ওটার লেন্থ হচ্ছে 0.5 মিটার? আচ্ছা দেখো, এইরকম হইতে পারে না কেন? ধরো তুমি একটা স্কেল নিয়ে প্লেনে করে আমেরিকা গেলা, তাহলে স্কেলটা কি ছোট হয়ে যাবে নিতে নিতে? স্যার সে বলতেছে বাংলাদেশের একটা মিটার আমেরিকার একটা মিটার চেয়ে বড় হতে পারে নাকি, এটা সে বলতেছে। ইয়েস স্যার এইটা হইতে পারে না কেন? কারণ হচ্ছে এটা তো আফটার অল বললাম না, ইন্টারন্যাশনালি একটা ডিসিশন আনা আসা হয়েছে যে সবসময় এই লেন্থটাই, এইটা একটা ফিক্সড আছে। এই প্রশ্নটা আসলে অ্যান্সারটা আমি আসলে মানে সবচেয়ে কারেক্ট অ্যান্সারটা খুঁজে পাইছি। আমার হচ্ছে ফ্রান্সে না জানি সুইডেনের একটা মিউজিয়ামে হচ্ছে একটা রড রাখা আছে, সেই রডটাকে বলা হয় পারফেক্ট 1 মিটার লেন্থ। সেই রডের লেন্থ যত, পৃথিবীর সবাই হচ্ছে ওই রডের সমান করে লেন্থ কেটে নিয়ে আসছে। মানে বাংলাদেশের 1 মিটার আসলে 1 মিটার কিনা সেইটা জানার জন্য তোমার তুলনা করতে হবে এটা সুইজারল্যান্ড মিউজিয়ামের লেন্সটা। 1 মিটার জিনিসটাই হচ্ছে তোমার একটা ফিক্সড জিনিস। তোমাকে আমি বললাম যে 1 ইউএস ডলার, এখন তুমি বললা যে 1 ইউএস আমেরিকান ডলার আর 1 ইউএস বাংলাদেশি ডলার কি সেম? আমার কথা হচ্ছে ইউএস ডলার মানেই আমেরিকান ডলার, তেমনি 1 মিটার মানে একটা ফিক্সড লেন্থ। তো বাংলাদেশি মিটার আর আমেরিকান মিটার এরকম কোনো ক্লাসিফিকেশন হয় নাই করা, কারণ হচ্ছে ক্লাসিফিকেশন করে তো কোনো লাভ নাই, কারণ আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল ইউনিফাইড একটা ইউনিট বের করা, যেটা সবাই সেম ইউজ করবে। তো ওই জিনিসটাতে তুমি যদি আবার যদি ক্লাসিফাই করো যে বাংলাদেশের জন্য একটা আমেরিকার জন্য আরেকটা, তাইলে তো আবার সেই আগের ঝামেলাই রয়ে গেল। এই জন্য হচ্ছে মিটারটা পুরো পৃথিবীতে সেম, তেমনি ফুটও সেম। মানে 1 মিটার বলতে যে লেন্থটা বোঝায় সেটা চাইনিজরাও যেটা বুঝবে, আমেরিকানরাও সেটাই বুঝবে। যদি পাউন্ডে কিছু সমস্যা আছে, পাউন্ড হচ্ছে একই সাথে ওয়েটেরও ইউনিট, আবার একই সাথে ম্যাসেরও ইউনিট। ভাইয়া হ্যাঁ বলো। তাহলে সেন্টিমিটার কিভাবে আবিষ্কার হলো? সেন্টিমিটারটা আবিষ্কারের কাহিনীটা বলি, এটা হচ্ছে আমাদের আলোচনার নেক্সট স্টেপ। ধরো 1 মিটার লেন্থটা ধরো মাথায় রেখে বানানো হয়েছিল
রাস্তা রাস্তার হচ্ছে ধর উইডথ মাপার জন্য যে রাস্তা কতটা প্রশস্ত, কিন্তু পরে দেখা গেল ছোট ছোট মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে 1 মিটারটা অনেক আনরিলায়েবল। কারণ 1 মিটার কাঠির তুমি হচ্ছে 1 মিটার কাঠি রাখলা, পাশে ছোট একটা পেন্সিল রাখলা, এখন তোমাকে বলতে হবে পেন্সিলটা 1 মিটারের কত ফ্র্যাকশন তারপর লেন্থ, কিন্তু এটা রিডিউস করা অনেক কঠিন। এই জন্য করা হইলো কি, 1 মিটারের একটা কাঠিরে সমান 100 টুকরায় ভাগ করা হইলো। 100 টুকরায় ভাগ করে ছোট ছোট প্রত্যেকটা লেন্থকে বলা হলো এগুলো আবার নতুন একটা লেন্থ, এটার নাম হচ্ছে সেন্টিমিটার। এটা নিয়েও ওই দিন আলোচনা করছিলাম, কোএফিসিয়েন্ট বলছিলাম না, যে কোনো ইউনিটের আগে যদি তুমি সেন্টি, মিলি, মাইক্রো, গিগা, মেগা, কিলো এই টাইপের ওয়ার্ড লাগাও, এই টাইপের ওয়ার্ড গুলা ওইটাকে হয়তো ম্যাগনিফাই করে বা শ্রিঙ্ক করে। কোন একটা কথার আগে সেন্টি লাগাইলে, মানে বাংলায় সেন্টি লাগানো মানে পাগল হয়ে যাওয়া, কিন্তু কোন একটা ইউনিটের আগে যদি ইংলিশ সেন্টি লাগাও, CENTI, তাইলে সেইটা হবে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। মানে সেন্টি শব্দটার অর্থই হচ্ছে 1/100। আবার কিলো ধরো, কিলো মানে হচ্ছে 1000, কিলো শব্দটা যেখানে আছে ওইটা সরাই দিয়ে তুমি 1000 লাগাই দিলেই সবকিছু সেম থাকবে, হিসাব নিকাশ। তো মানুষ এরকম অনেক বড় বড় লেন্থ মাপার জন্য হচ্ছে কিলোমিটার বানাইলো, ছোট ছোট লেন্থ বানানোর জন্য সেন্টিমিটার, আরো ছোটের জন্য মিলিমিটার, আরো ছোটের জন্য মাইক্রোমিটার, এরকম হচ্ছে বানাইতে থাকলো। তারপর তারপর আর তারপর তো এখন আমাদের আশেপাশে তো আমরা ইউনিট গুলাকে দেখতেই পাই। এবার আসো তোমার মেজারমেন্ট আর ইউনিট নিয়ে কথা বলা শেষ হলো, ইউনিট কনভার্সন। ইউনিট কনভার্সনে আসো, তোমার ইউনিট কনভার্ট কেমনে করে, ইউনিট কনভার্ট, ভাই ইউনিট কনভার্সনের জন্য, হ্যাঁ বলো। ভাই আজকে কোনো কুইজ নেই? আজকে আজকে কুইজ আস, কিন্তু সমস্যা হচ্ছে কুইজটা আমি দিতে পারতেছি না এখন, এটা একটা বিরাট ঝামেলা, কি বিপদে পড়লাম। আচ্ছা এটা কাজ করে আমি সব কেটে দিই। আমি করতে পারছি, ল্যাপটপ পুরো হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, তাহলে লিভ করে আবার জয়েন করো। হ্যাঁ, দেখি কথা বলছে। দাঁড়াও আমি দেখি পিছনে কিছু জিনিসপত্র কামাই। দাঁড়াও কিছু জিনিস কাটলে, এইটাতে কি ভাইরাস হইলো? স্যার, আপনার কম্পিউটারে কি একটা ভাইরাস ঢুকছে? প্রবাবলি। Worst time ever. এনিওয়েজ, ও না, কি হয়ে গেছে হঠাৎ করে। যাই হোক, এখন তোমাদের আমি দুইটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিবা। প্রথমে হচ্ছে কোয়েশ্চেন 1, আমি চ্যাটে দিচ্ছি। এইটাতে যেই কোশ্চেনের অ্যান্সারটা দিবা, কোয়েশ্চেনটা আমি বলি। কোয়েশ্চেন হচ্ছে, আমরা জানি যে 3টা জিনিস লাগে একটা সিস্টেম সাস্টেইনেবল হইতে, ঠিক আছে? সে 3টা জিনিস কি কি, সে 3টার নাম লেখো।
মানে একটা সিস্টেম সাস্টেনেবল বা অ্যাকসেপ্টেবল কিনা সেটা ডিসাইড করার জন্য আমি কোন 3টা ফ্যাক্টর কনসিডার করব, সেই 3টা ফ্যাক্টরের নাম লেখ। জি ভাইয়া কি বললেন? বললাম যে আমি একটা ফর্ম দিছি, ফর্মে তোমরা একটা সিস্টেমকে সাস্টেইনেবল করার জন্য কোন 3টা ফ্যাক্টর লাগে সেই 3টা ফ্যাক্টরের নাম লিখবা, যেটা আজকে ক্লাসে বলছি, আগের দিন ক্লাসে বলছি। স্যার বুঝতে পারি নাই। আরে কেউ আমিও বুঝিয়ে দাও বুঝছি তো না। রে, আর কিভাবে বুঝাবো তাহলে? শুনো, ও বলছে একটা জিনিস ইফিশিয়েন্ট হওয়ার জন্য 3টা ফ্যাক্টর আছে, ওই 3টা ফ্যাক্টর কি কি? ভাইয়া শুনতে পাইনি। স্যার লিঙ্কে ঢুকতে পারতেছি না। স্যার লিংকে চাপ দিলে এটা কাজ করে না। স্যার লিঙ্কে কাজ ঢুকতে করে তো, পারতেছি না। আমি তো কাজ করি। ল্যাপটপে বা কম্পিউটারে কিছুক্ষণ আগেই বলছি ক্লাসে, আগে ক্লাসে। আচ্ছা এইটা দাও তো, আমি আরেকটা লিংক দিলাম, দুইটা যে কোনো একটা দিয়ে cancel। আর যারা পারতেছো তারা দুইটাতেই অ্যান্সার দাও। তো আরেকটা কি দিব স্যার? আর একটাতেও এই প্রশ্নটার অ্যান্সারই দাও, স্যার যেহেতু লিঙ্কে অনেকের চাপ লিংক দিলে তো ঢুকা যায় না। ভাইয়া একটা চ্যাট বক্স, ভাইয়া চ্যাট বক্সে হ্যাঁ কোয়েশ্চেন স্যার, লিখে দাও please। আচ্ছা আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। আর যাদের ঢোকা যাচ্ছে না তাদের আমি বলি, তোমরা আগেও তো এরকম দিছো না কুইজ 2টা করে প্রতিদিন ক্লাসে, তোমরা আগে কিভাবে দিছো তাহলে, যদি এখন হচ্ছে? স্যার লিঙ্কে চাপ দিলে ঢুকে যাইতাম, এখন আর ঢোকা যাচ্ছে না। হ্যাঁ স্যার, সেম লিংকে চাপ দিয়ে ঢুকে যেতাম, আজকে চাপ দিচ্ছি অনেকবার তাও ঢুকতেছি না। আচ্ছা লিংকটা কপি করে তোমরা কোনো ব্রাউজারে নিয়ে পেস্ট করো, দেখো হয় কিনা, এটা ভাইয়া ট্রাই আমারটা করে দেখবে। ঢুকতেছে তো। ভাইয়া আমারটা তো একবারে ভাইয়া আমি তো একবার টিপেছি ঢুকে গেছে। চ্যাটে লেখা ভাই প্রশ্নটা চ্যাটে লিখে দাও, ভাই প্রশ্নটা চ্যাটে লিখে দাও। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আমি 2টা ফর্ম দিচ্ছি, 2টা ফর্মে 2টা অ্যান্সার লিখবা, আর একটা কোশ্চেন আমি দিচ্ছি। স্যার কোশ্চেন 2 কি? দিচ্ছি। ভাইয়া কোনটা বুঝবো, প্রথম আর দ্বিতীয় লিংক? তুমি যে কোনো একটাতে অ্যান্সার দিলেই হবে, কারণ আমরা আফটার অল তো অ্যান্সার তো ছোট অ্যান্সারই না, দেখলেই বুঝে যাবো যে তুমি কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। লাস্টে যেটা XKA আছে ওইটা হলো কোয়েশ্চেন 1, লাস্টে যেটা 6 আছে DT6 ওইটা হলো কোয়েশ্চেন 2। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ঠিক বলছে, আর এত কিছু মনে রাখা লাগবে না। আগে যেটা দিছো এটা 1, পরে যেটা দিছো এটা 2। স্যার কোশ্চেন 2 কি? স্যার কোশ্চেন 2 সে কোয়েশ্চেন আরে 2 কি? লিখছে স্যার সেকেন্ড কোয়েশ্চেনটা কি? দিছি। এই যে এখন লাগ হ্যাঁ আমি ফার্স্টটা করছি, সেকেন্ডটা করছি। ব্যাস সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেন আমি চ্যাটে দিছি। চ্যাটে
আমাদের যে হয়েছে এটা জানতে পারবো কিভাবে? ওইটা তোমার হচ্ছে, আমি বলি এইটা হচ্ছে ডেইলি একটা কুইজ টাইপের, এইটা তেমন ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইকলি কুইজ গুলা। এগুলার মার্কস ধরো ম্যাটার করে, কিন্তু এমন না যে এইগুলা না পারলে তোমার হচ্ছে একদম শেষ। তোমার হচ্ছে যদি উইকলিটা স্যার খারাপ করো তাহলে বেশি লস। হ্যাঁ বলো। স্যার লিংকে জয়েন করতেই পারতেছি না। তাহলে আমি বড় দুটো কাউরে একটু বলে স্যার দেখো। লিংকে জয়েন করা যায় না, লিংক পেস্ট কপি পেস্টও করা যায় না। ইয়েস স্যার, লিংক কপিও করা যায় না। স্যার আমার কাছে মনে হয় ওরা ঢুকার পর পারফেক্টলি ফাইন। ওরা মোবাইল ইউজার, মোবাইল মোবাইলে আচ্ছা ওরা দেখো তো, আমি এখন এটাই পাঠাইছি, এটা তোমাদের কাছে গেছে কিনা এই লিংকটা, এই ইমেজটা সবাই সেভ করে রাখো। এটা হচ্ছে ধরো মুখস্থ করার বিষয়, এটা আমি বললেও যা না বললেও তা, এই জন্য হচ্ছে দেখো তো আমি লাস্ট যে লিংকটা দিচ্ছি এটা দেখতে পারতেছো? নো স্যার। স্যার এটা কি করব? Yes, sir. এই তাহলে এই ছবিটা তোমরা হচ্ছে সেভ করে রাখো। আর যারা এখন ঢুকতে পারতেছে না ওদেরকে ছবিটা পরে দিয়ে দিও যাদের কাছে আছে, অ্যাজিউমিং যে তোমাদের এই ক্লাসের বাইরে কন্ট্যাক্ট আছে, তাহলে তোমরা হচ্ছে কোনো গ্রুপ থাকলে এখানে কেউ একজন দিয়ে দিও অন্যদেরকে যারা আর কি পাইতেছে না। স্যার ঢুকাই যায় না লিংকে। স্যার ঢোকা যায় না। স্যার আমি স্যার আমি ভাই এটা আমি সেভ ঢুকে করছি। ভাই আমি ঢুকে দুইটা অ্যান্সার দিয়ে হয়েছে অলরেডি। হ্যাঁ, ওই যে হোয়াটসঅ্যাপে আপনার তো পাঠাইছে link। আর একটা মজার জিনিস পাইছি, এইটাও হচ্ছে তোমাদের দিক। স্যার এই ছবিটা, অ্যাসাইনমেন্টের যে লিংকটা আছে না সেটাও দিয়ে দেন গ্রুপে। আচ্ছা ওইটা তোমাদের গ্রুপে তো আমি নিজেও অ্যাড নাই, আমি কেমনে দিব? আমি যে দুটো ছবি পাঠিয়েছি এই দুটো হচ্ছে টাইম আর লেন্থ এর কনভার্সনের টেবিল, এই টেবিল গুলা রাখবা, মুখস্থ করে করতে পারলে ভালো, বাট কাউকে আমি ফোর্স করবো না, কারণ ধরো এমনিতেই অলিম্পিয়াডের ক্লাস করাটাই অনেক একাডেমিকের পর, এরপর আবার ভাই মুখস্থ করতে ফোর্স হ্যাঁ করা একটু অনেক আগের প্যারা। থেকে বলবা কি বলছিলাম? আমি চ্যাট বক্সে লাস্ট দুইটা ছবি পাঠাইছি, সেই দুইটা ছবি সেভ করে রাখো। কারো যদি ইচ্ছা হয় আব্বুকে বলবা বা আম্মুকে বলবা যে প্রিন্ট করে নিয়ে আসতে, পড়ার টেবিলের সামনে টানাই রাখবা। ভাইয়া তারপর ওগুলো মুখস্থ করবা। হ্যাঁ বলো। ভাই এখানে আমি যখন চ্যাট বক্সে ঢুকলাম মানে আমি একটা প্রশ্ন শেষ করছি, দুইটা প্রশ্ন শেষ করতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে মেসেজেস আর ডিলিটেড when the call ends. You can pin a message to make it visible for people who join later. Messages are being recorded with the call. তার মানে তোমার ইয়ে নাই, কি বলে, তুমি ওই সেকেন্ড ফর্মটা পাও নাই? No sir. সেকেন্ড ফর্মটা আমি আবার দিয়েছি, সেকেন্ড ফর্মটা। Okay স্যার, সেকেন্ড কোশ্চেনটাও দিয়েন। আচ্ছা ইফরান বলছে যে সেকেন্ড দুইটার অ্যান্সার ফার্স্ট দুইটা লিংকে দিয়েছি, দিয়েছো তো দিয়েছে, আবার কোশ্চেন। দুই নাম্বার কোশ্চেনটা কি? কোশ্চেনটা আমি দিচ্ছি। আর ভাইয়া হ্যাঁ বলো। তাহলে কি এক নাম্বার ফর্মের উত্তরটা বলে মানে এফিশিয়েন্ট আর কস্ট ফ্রেন্ডলি আর কি জানি ছিল? ওইটা তো তোমার মনে রাখা কাজ ছিল, কারণ আমি ক্লাসে যখন বলছি তখন মনে না রাখলে এখন আমার বললে আমি কি বলবো না? রিলায়েবল রিলায়েবল। ওকে স্যার। শুনছে সবাই, যে তোমার বলার কথা ছিল না, কিন্তু বলে যখন বলছি আমি। আচ্ছা, আপনি যখন বলছেন তখন আমি খাতায় লিখে ফেলছি।
ওই তো দেখো যারা নোট করছে তারা হচ্ছে সবচেয়ে বেনিফিশিয়াল। যদি তুমি উইকলি টেস্টের কথা বলো, এই সেম প্রশ্ন উইকলি টেস্টেও আসতে পারে, তখন যারা হচ্ছে খাতায় লেখো নাই তারা এমনিতেও ভুলেও যাবে, আর যারা খাতায় লিখছো তারা হচ্ছে মনে থাকবে। Reliable. স্যার আমিও খাতা লিখছি কিন্তু হ্যাঁ ক্লাস হ্যাঁ প্রিন্ট করতে পারি না। ক্লাস লিভ হয়ে গেছিল তাই আর তুলতে পারিনি। আচ্ছা এবার শোনো, আমাদের হচ্ছে ইউনিট কনভার্সন সবকিছু শেষ করলাম। আজকে ক্লাসের পড়ানো বলতে পারো শেষ, কারণ সবচেয়ে মেইন কারণ কি, কারণ ইউনিট নিয়ে আমরা গতদিন অনেক হচ্ছে এক্সটেন্সিভ আলোচনা করছি, এজন্য আজকে মোটামুটি হচ্ছে একটা ওভারভিউ আর রিভিশন দেওয়ার পরই শেষ হয়ে গেছে। গল্পটা শুধু আজকে ইউনিট ছিল, কারণ এটা হচ্ছে ইউনিট একটা অ্যাপ্রোচে বুঝাইছি যে কেমনে আসলে ইউনিটটা ডেভেলপ হয়েছে। যাই হোক, এবার আসো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, নাইলে আমি হচ্ছে ক্লাস শেষ করে দেবো আজকে। তাহলে ফর্মটা সাবমিট করে নি তারপরে সাবমিট করে ফেলো। স্যার ফর্মে আমি ঢুকতেই পারি নাই। স্যার যে কোয়েশ্চেন গুলো সাবমিট করছে ওগুলো করলেই হবে না? হুম। স্যার আমি কি লিভ দিতে পারবো? আচ্ছা লিভ একটু পরে নাও, ওই মাহিন ভাই আসুক, রেকর্ডিংটা বন্ধ করে দিক, তারপরে লিভ। আচ্ছা তোমাদের আর কারো কোনো কোশ্চেনও নাই, আমি এত ভালো পড়াইছি যে সবাই সব বুঝছো, আর প্রশ্ন করলে কিন্তু অনেকেই পারবেন। রেকর্ডিং ক্লাসগুলো কই পাবো? ওইটা তোমরা আমাকে জিজ্ঞেস করলে হবে না, কারণ আমি তো জানি না। স্যার পোর্টালে না? হ্যাঁ পোর্টালে পাওয়ার কথা। পোর্টালের লিংক আবার কোথায়? ওইটাই তো স্যার পোর্টাল করতে গেছে। আরে তোমরা অলিম্পিয়াড একাডেমির ওয়েবসাইট চিনো না? হ্যাঁ ওই ওয়েবসাইটে গেলেই তো এখানে তোমার আইডি দিয়ে লগ ইন করার অপশন আছে, পোর্টাল আছে। ও আচ্ছা ওখান থেকে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাইলে যারা যারা কাজ করো শেষ ক্লাস, যারা যারা লিভ নিতে চাও নিতে পারো। তোমাদের সাথে আবার ভাগ্য ভালো থাকলে দেখা হবে অন্য অন্য ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই কিছু বলবা? ইয়েস স্যার। বলো। বাই। হ্যাঁ বাই। স্যার গুড নাইট স্যার। গুড নাইট, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আমিও গেলাম। আল্লাহ হাফেজ স্যার।